সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজ চতুর্থ অধ্যায়ে জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, টর্ক এবং কৌণিক গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা একটা তালিকা নিয়ে একটু কথা বলি, দেখো একটা টেবিল নিয়ে কথা বলবো। একটা টেবিল তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো যে রৈখিক এবং কৌণিকের মধ্যে কিছু মিল আছে। রৈখিক আর কৌণিক। রৈখিক গতিতে কোনো বস্তুর ভর যে ভূমিকা রাখে, কৌণিক গতিতে সেই রাশিটাকে বলা হয় জড়তার ভ্রামক আই। জড়তার ভ্রামক আমরা প্রকাশ করি আই দিয়ে। অর্থাৎ ভর যেমন রৈখিক গতিতে বাধা সৃষ্টি করে, তদ্রূপ কৌণিক গতিতে বাধা সৃষ্টিকারী রাশিটাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক। যে বস্তুর জড়তার ভ্রামক যত বেশি, সেই বস্তুর ঘূর্ণন প্রবণতা তত কম। এরপরে আমরা রৈখিকে আমরা বেগ ভি ইকুয়াল সাধারণভাবে এস ভাগ টি, দূরত্ব ভাগ সময়। আর কৌণিক বেগ হলো ওমেগা সমান সমান থিটা ভাগ টি। এছাড়াও কৌণিক বেগের আরো কিছু রাশি আছে। কোনো একটা বস্তু যদি পুরো একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করে তাহলে ওমেগা ইকুয়াল হয় 2 পাই ভাগ টি। এখানে টি হলো আবর্তন কাল। এছাড়াও কোনো বস্তু যদি টি সময়ে এন টি পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাহলে ওমেগা ইকুয়াল হবে 2 পাই এন ভাগ টি। রৈখিকে আমরা ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা, আর সেখানে কৌণিক ত্বরণ হবে আমাদের আলফা। রৈখিকে আমরা যে রাশিটাকে বল বলতেছি, বল এর কৌণিক গতিবিদ্যায় সেটা হলো টর্ক। প্রকাশ করা হয় টাউ, গ্রিক লেটার টাউ দ্বারা। এছাড়া আরো একটা রাশি আছে, আরো কিছু রাশি আছে, যেমন রৈখিক গতিবিদ্যায় আমরা ভরবেগকে প্রকাশ করি পি সমান সমান এম ভি দ্বারা। আর কৌণিক গতিবিদ্যায় কৌণিক ভরবেগ হবে এল সমান সমান আই এর সমতুল্য রাশি হচ্ছে, এম এর সমতুল্য রাশি হচ্ছে আই, আর ভি এর সমতুল্য হচ্ছে ওমেগা, অর্থাৎ আই ওমেগা। একইভাবে এফ সমান সমান যেমন এম এ, এফ সমান সমান যদি এম এ হয় তাহলে টর্ক টাউ সমান সমান আমাদের কি হবে, এম এর পরিবর্তে হবে আই, আর এর পরিবর্তে হবে আলফা, অর্থাৎ আই আলফা। তাহলে আমাদের আলোচনাটুকু থেকে আমরা স্পষ্টত হলাম যে রৈখিক গতিবিদ্যা এবং কৌণিক গতিবিদ্যায় কিছু প্রত্যেকগত কিছু তফাৎ আছে। যেমন রৈখিক গতিবিদ্যায় ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এবং রৈখিক গতিবিদ্যায় কোনো কিছু ভর যে ভূমিকা রাখে, কৌণিক গতিবিদ্যায় সেই রাশিটা হচ্ছে জড়তার ভ্রামক আই। আমরা বলেছি যে বস্তুর জড়তার ভ্রামক যত বেশি হবে সেই বস্তুর ঘূর্ণন প্রবণতা তত কম হবে। একইভাবে বল যেমন রৈখিক গতিতে ভূমিকা রাখে, রৈখিক ভরবেগের পরিবর্তন ঘটায় বল। কৌণিক গতির ক্ষেত্রে সিমিলার রাশিটা হচ্ছে টর্ক। টর্ক কি করে? কোনো একটা বস্তুকে ঘুরায় বা কোনো একটা বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। আমরা এই রাশিগুলো ডিটেলস জানার চেষ্টা করব। তো আমাদের প্রথম আলোচ্য বিষয় ছিল জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক হচ্ছে ওই রাশিটি যে রাশিটি ঘূর্ণন প্রবণতা কমায় বা হ্রাস করে। যে বস্তুর জড়তার ভ্রামক যত বেশি সেই বস্তুর ঘূর্ণন প্রবণতা তত কম।
সাধারণ রাশিমালা আছে। মনে করো একটা বস্তু, একটা দীর্ঘ বস্তু, এই বস্তুটি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতে সক্ষম। যদি আমরা এই বস্তুটাকে অসংখ্য কণার সমষ্টি হিসেবে বিবেচনা করি, তাহলে জড়তার ভ্রামক আই সমান সমান হবে সামেশন এম আর স্কয়ার। আর সমগ্র ভর যদি হয় বস্তুটির বড় হাতের এম, তাহলে আই সমান সমান হবে এম আর স্কয়ার। তবে জড়তার ভ্রামকের আরেকটা সাধারণ ফর্মুলা আমরা ব্যবহার করি, সেটা হলো আই সমান সমান এম কে স্কয়ার। তাহলে এখানে এম তো এই বস্তুটির ভর, আর কে হলো বস্তুটির চক্র গতির ব্যাসার্ধ। চক্র গতির ব্যাসার্ধ, চক্র গতির ব্যাসার্ধ কাকে বলে? এই সংজ্ঞাটা প্রায় ক নম্বর হিসেবে প্রশ্নে চাওয়া হয়ে থাকে। চক্রগতির ব্যাসার্ধ হলো যে কোনো এই বস্তুর সমস্ত ভর বা কোনো বস্তুর সমস্ত ভর কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করলে যদি বস্তুটির মোট জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের দূরত্বকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। তার সংজ্ঞা হলো বস্তুর সমস্ত ভর কোনো বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করলে যদি বস্তুটির মোট জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের দূরত্বকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। এই রাশিটিকে প্রকাশ করা হবে কে দ্বারা। এ কারণে আমরা অঙ্ক করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রাশিটি ব্যবহার করব, আই সমান সমান এম কে স্কয়ার, ভর এবং দূরত্ব স্কয়ার। এই রাশি থেকে বা এই যে কোনো রাশি থেকে আমরা জড়তার ভ্রামকের একক নির্ণয় করতে পারি। এর এসআই একক কি হবে? আমরা জানি ভরের একক কেজি আর দূরত্বের একক মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার। এখান থেকে আমরা মাত্রা সমীকরণ বের করতে পারি। ভরের মাত্রা এম আর দৈর্ঘ্যের মাত্রা এল, সুতরাং হবে এল স্কয়ার। এগুলো এমসিকিউতে চাওয়া হয়ে থাকে। তাহলে আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা এখানেই শেষ করতে চাচ্ছি। তাহলে জড়তার ভ্রামক এই রাশিটি কিসের সমতুল্য? ভরের সমতুল্য। জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামকের সাধারণ ফর্মুলা কি? আই সমান সমান সামেশন এম আর স্কয়ার অথবা আই সমান সমান ক্যাপিটাল এম আর স্কয়ার। তবে বহু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করব আই সমান সমান এম কে স্কয়ার। এখানে কে কি? এখানে কে হলো চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? যে বস্তুর সমস্ত ভর কোনো বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করলে যদি বস্তুটির জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের দূরত্বকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। আমরা সংজ্ঞা শেষ করলাম। এখন আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। একই বস্তুর জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা দেখি, আমরা এখন জড়তার ভ্রামকে কিছু উদাহরণ করব। সেখানে থাকবে যে একই বস্তুর জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হতে পারে শুধু ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর ভিত্তি করে। যেমন একটি সরু সুষম দণ্ড, এটি একটি সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড। এই দণ্ডের ভর এম এবং দৈর্ঘ্য
এম। এই দণ্ডের এক প্রান্ত দিয়ে যদি ঘূর্ণনক্ষ যায়, এক প্রান্ত দিয়ে যদি ঘূর্ণনক্ষ গমন করে, তাহলে এই দণ্ডের জড়তার ভ্রামক হয় এম এল স্কয়ার ভাগ 3। আবার একই দণ্ড দণ্ডে ঘূর্ণনক্ষ যদি ভার কেন্দ্র দিয়ে যায়, দণ্ড একই, শুধু ঘূর্ণনক্ষের অবস্থান পরিবর্তন। প্রথম চিত্রে ঘূর্ণনক্ষ এক প্রান্ত দিয়ে গমন করেছে, আর দ্বিতীয় চিত্রে ঘূর্ণনক্ষ ভার কেন্দ্র দিয়ে যদি গমন করে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা পাই আই সমান সমান এম এল স্কয়ার ভাগ 12। অর্থাৎ ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক 4 গুণ কম। এইটা বেশি, এটা 4 গুণ বেশি, এটা 4 গুণ কম। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার হাতে একটা কলম আছে, আমি যদি কলমটাকে এক প্রান্ত ধরে ঘোরানোর চেষ্টা করি, তাহলে আমার হাতটা হবে ঘূর্ণনক্ষ, তাহলে জড়তার ভ্রামক হবে এম এল স্কয়ার ভাগ 3। এম হচ্ছে এই কলমের ভর, এল হচ্ছে কলমের দৈর্ঘ্য, এম এল স্কয়ার ভাগ 3। আর যদি আমি মাঝখানে ধরে ঘোরানোর চেষ্টা করি, তাহলে জড়তার ভ্রামক 4 গুণ কম হবে, অর্থাৎ এম এল স্কয়ার ভাগ 12 হবে। এখানে আমার প্রশ্ন হলো যে কলমটাকে কোথায় ধরে ঘোরানো সহজ? মাঝখানে ধরে ঘোরানো সহজ নাকি এক প্রান্ত ধরে ঘোরানো সহজ? কোন ক্ষেত্রে ঘোরানোটা সহজ? যদি এক প্রান্ত ধরে ঘোরানোর চেষ্টা করি, যেমন এভাবে, তাহলে জড়তার ভ্রামক 4 গুণ বেশি হবে। আর যদি মাঝখানে ধরে ঘোরানোর চেষ্টা করি, তাহলে জড়তার ভ্রামক কম হবে, কম। তাহলে জড়তার ভ্রামক যত কম হবে, ঘোরানোটা তত সহজ। তাহলে প্রশ্ন হলো যে একটা দণ্ডকে বা একটা কলমকে কিভাবে ধরে ঘোরানো সহজ? আনসার হলো যে এটিকে মাঝখানে ধরে ঘোরানো সহজ, কারণ মাঝখানে ধরে ঘোরালে জড়তার ভ্রামক কম হয়, আর জড়তার ভ্রামক যত কম হবে, বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। আমাদের সকল ক্ষেত্রেই কতটা প্রযোজ্য। তাহলে এই উদাহরণ থেকে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। এই সরু সুষম দণ্ড, মনে করো ঘূর্ণনক্ষ এমন একটা বিন্দু দিয়ে গিয়েছে যেখানে এই ঘূর্ণনক্ষটা এই দণ্ডটিকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। কিংবা যদি এরকমও হয়, ঘূর্ণনক্ষ যদি 2:1 অনুপাতে বিভক্ত করে, নিচে এই দুটো উদাহরণের জন্য জড়তার ভ্রামক পাওয়া যায় এম এল স্কয়ার ভাগ 9। তাহলে এই উদাহরণগুলো থেকে আমরা স্পষ্ট দেখলাম যে জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর স্ট্রিক্টলি নির্ভর করে। একই বস্তু, শুধু ঘূর্ণন অক্ষের অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ায় জড়তার ভ্রামকও ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে একটা প্রশ্ন করা হয় এমসিকিউতে যে জড়তার ভ্রামক নিচে কোনটির উপর নির্ভর করে? আমরা অবশ্যই বলবো ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। এছাড়া আর একটা রাশি তো আছেই, সেটা হলো ভর। ভরের উপর তো নির্ভর করবেই, কিন্তু এটি নিয়ে প্রশ্ন হয় না। প্রশ্ন হয় ঘূর্ণন অক্ষের অবস্থান। এখানে আর একটা ছোট্ট প্রশ্ন আমরা করে থাকি। এখানে দেখো যে ঘূর্ণন অক্ষ যদি ভার কেন্দ্র দিয়ে গমন করে, তাহলে জড়তার ভ্রামক সবচেয়ে কম হয়। তাহলে ঘূর্ণন অক্ষ ভার কেন্দ্র দিয়ে গমন করলে জড়তার ভ্রামক সবচেয়ে কম হয়। এই ঘূর্ণন অক্ষ যদি ভার কেন্দ্র থেকে ধীরে ধীরে প্রান্তের দিকে যায়, প্রান্তের দিকে যদি যায়, তাহলে প্রান্তে গিয়ে বা এই প্রান্তে এসে জড়তার ভ্রামক হবে সর্বোচ্চ।
তাহলে গুণন ভার কেন্দ্র দিয়ে গমন করলে জড়তার ভ্রামক সবচেয়ে কম হবে, এবং গুণন ভার কেন্দ্র থেকে প্রান্তের দিকে সরে গেলে জড়তার ভ্রামক বাড়তে থাকে এবং প্রান্তে জড়তার ভ্রামক হয় সর্বোচ্চ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা কিন্তু বলেছিলাম সরু সুষম দণ্ড। এখন যদি আমরা সরু সুষম দণ্ড না বলে যদি আমরা আয়তাকার দণ্ড বলে থেকে আয়তাকার দণ্ড পাত বলি, সেক্ষেত্রে কিন্তু রাশিগুলোর সাথে প্রস্থ যোগ হয়ে যাবে। অর্থাৎ ml²/3 ছিল, এই জায়গায় আমাদের এল এর জায়গাতে আমাদের হবে l² প্লাস প্রস্থ স্কয়ার। সবগুলো রাশির সাথে প্রস্থ স্কয়ার যোগ হয়ে যাবে। তাহলে এখানেও হবে আমাদের l² প্লাস প্রস্থ স্কয়ার। সব রাশির সাথে এভাবে যোগ হবে যদি আমরা সুষম সরু দণ্ড না বলে আয়তাকার পাত বলি। আমি তোমাদের পরামর্শ দেব, যে কোনো লেখকের বই থেকে, বোর্ড অনুমোদিত যে কোনো লেখকের বই থেকে এই ধরনের কিছু উদাহরণ অবশ্যই দেখে নিতে হবে। আমরা এখানে সরু সুষম দণ্ড এবং আয়তাকার পাতের উদাহরণ দিলাম, এর বাইরেও কিছু উদাহরণ তোমাদেরকে দেখে নিতে হবে যে কোনো লেখকের বই থেকে, তবে বইটার জন্য বোর্ড অনুমোদিত হয়। তাহলে জড়তার ভ্রামক, এটা নিয়ে আরো একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা এরপরে জড়তার ভ্রামকের সাথে ইনভলভ আছে এরকম একটা রাশি হলো টর্ক। টর্ক নিয়ে আমি দুটো কথা বলিনি, আমরা এখানে টর্ক, এরপরে আমরা কৌণিক ভরবেগ। টর্ক কি? টর্ক হলো যে বল যেরকম রৈখিক ভরবেগের পরিবর্তন ঘটায়, টর্ক কিন্তু সেই রকম একটা বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটায়। অন্যভাবে বলতে পারি যে রাশিটি কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, যে রাশিটি কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে টর্ক বলে। এর সংজ্ঞা যাই হোক না কেন, এর তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে। আমরা এই জন্য কিছু উদাহরণ দাঁড় করাবো। তোমার চিত্রে দেখো যে এখানে দুটো বল আমি দেখানোর চেষ্টা করছি। এই বল দুটো সমান্তরাল এবং এরা একই বস্তুর ভিন্ন দুই বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমার এই উদাহরণে বল দ্বয় সমান্তরাল বিপরীতমুখী এবং তারা একই বস্তুর ভিন্ন দুই বিন্দুতে ক্রিয়াশীল। এরা কিন্তু একই রেখা বরাবর ক্রিয়াশীল না, ভিন্ন রেখা বরাবর বা ভিন্ন দুই বিন্দুতে ক্রিয়াশীল। এরকম একজোড়া বলকে বলা হয় দ্বন্দ্ব। এরকম একজোড়া বলকে আমরা বলি দ্বন্দ্ব। এরকম একজোড়া বল কি করে? কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। এই জন্য টর্কের আরেকটা নাম হলো দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্বের ভ্রামক, কখনো কখনো এটাকে বলের ভ্রামক, আবার কখনো কখনো এটাকে ঘূর্ণন বল নামও আখ্যায়িত করা হয়। তবে টর্ককে দ্বন্দ্বের ভ্রামক নামেই আমরা বেশি ভালো চিনি, এগুলো নামও আখ্যায়িত করা হয়। এই যে এ থেকে বি, এই বিন্দু এ বি, এই দূরত্বটাকে বলা হয় বলবাহু। গাণিতিক ভাবে টর্ক সমান সমান হচ্ছে বল গুণন বলবাহু। বল গুণন বলবাহু, বল গুণন বলবাহু। এখানে লক্ষণীয় বিষয় হলো যে মনে করো বলের পরিমাণ কনস্ট্যান্ট,
বল কনস্ট্যান্ট 10 নিউটন ধরে নেওয়া হলো। এই বল বাহু এইটুকু যদি কমাই বাড়াই তাহলে কিন্তু টর্কের মানও কমবে বাড়বে। তাহলে দেখো, দুটো চিত্র যদি আমি আঁকি তাহলে তোমরা নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। একটা চিত্র আমাদের আছে, একটা চিত্র আমরা আঁকি। এই জায়গায় দেখো, দ্বিতীয় চিত্রে বলের পরিমাণ একই আছে, কিন্তু বল বাহু কিন্তু এখানে বেশি, আর এখানে কিন্তু বল বাহু কম। তাহলে এই দুটো বস্তুর মধ্যে কোনটাতে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি বেশি হবে, বা কোনটা বেশি ঘুরবে, কোনটা দ্রুত ঘুরবে? অবশ্যই। কারণ কি? কারণ এখানে টর্কের মান বেশি। যদিও উভয় উদাহরণে বলের পরিমাণ একই ছিল, কিন্তু দ্বিতীয় চিত্রে বলবাহুর পরিমাণটা কম। এই কারণেই মূলত আমরা কোনো দরজা খোলার সময় বা লাগানোর সময় যতটা সম্ভব প্রান্তের দিকে আঘাত করি। মনে করো এটা দরজা, আমি যদি ঠিক প্রান্তে আঘাত করতে পারি তাহলে আমার বল বাহুটা হবে বেশি, আর যদি মাঝখানে আঘাত করি তাহলে বল বাহু হবে কম। তোমরা হয়তো এখানে কেউ ফাটকা লাগতে পারে তোমাদের, যে এখানে দ্বন্দ্ব কেমনে হবে। দেখো, আমরা যখন একটা বল প্রয়োগ করি, দরজার কবজা যেখানে আছে সেখানে সমপরিমাণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কবজা বরাবর সমপরিমাণ বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দুটো বল হয়ে গেল, আমাদের প্রযুক্ত বল একটা, আর কবজা থেকে উৎপন্ন প্রতিক্রিয়া আরেকটা। এটা দ্বন্দ্ব হয়ে গেল। এখন এই দুই বলের মধ্যবর্তী দূরত্বটা বলবাহু। এই বলবাহু যত বেশি হবে টর্কের পরিমাণ তত বেশি হবে। যদি আমি মাঝখানে বল প্রয়োগ করি তাহলে কিন্তু বলবাহু কমে গেল, যদি প্রান্তে বল প্রয়োগ করি তাহলে কিন্তু বলবাহুর পরিমাণ বেশি হবে, ফলে টর্কের মান বেশি হবে, ফলে এটি ঘুরানো সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে জাস্ট এখান থেকেই শুরু করব এবং এই বিষয়টা আরও একটু ভালো করে বোঝার অনুধাবন করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।